ক্লাসিক উপন্যাস প্রিয় শ্রোতা বন্ধুরা, গত বেশ কয়েকটি পর্বে ধারাবাহিকভাবে আপনারা শুনেছেন অমর কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস শ্রীকান্ত। আজ আপনারা শুনতে চলেছেন শ্রীকান্ত উপন্যাসের শেষ পর্ব, অর্থাৎ তৃতীয় পর্বের চতুর্দশতম এবং পঞ্চদশতম পরিচ্ছদ। শ্রীকান্ত তথা শরৎচন্দ্রের এই জার্নির কোন অংশটুকু আপনার হৃদয় ছুঁয়ে গেল তা জানতে পারলে খুশি হতাম। আর আমার প্রিয় শ্রোতারা কোন অঞ্চল থেকে শুনলেন তা জানতে খুব মন চাই। শ্রীকান্ত শেষ হলেও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, তাই আগামী পর্ব থেকে আপনারা শুনবেন আরেক কালজয়ী ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী একটি উপন্যাস। শোনার আমন্ত্রণ থাকলো। শুরু করছি শ্রীকান্ত উপন্যাসের তৃতীয় পর্বের চতুর্দশতম পরিচ্ছদ। গঙ্গামাটির বাটিতে আসিয়া যখন পৌঁছিলাম তখন বেলা প্রায় তৃতীয় প্রহর। দ্বারের উভয় পার্শ্বে কদলী বৃক্ষ ও মঙ্গল ঘর বসানো, উপরে আম্রপল্লবের মালা দোলানো। বাহিরে অনেকগুলো লোক বসিয়া জটলা করিয়া তামাক খাইতেছে। গরুর গাড়ির শব্দে তাহারা মুখ তুলিয়া চাহিল। বোধ হয় ইহারই মধুর শব্দে আকৃষ্ট হইয়া আর একজন যিনি অকস্মাৎ সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন, দেখি তিনি স্বয়ং বজ্রানন্দ। তাহার উল্লসিত কলরব উদ্দাম হইয়া উঠিল এবং কে একজন ছুটিয়া ভিতরে খবর দিতেও গেল। স্বামীজি বলিতে লাগিলেন যে তিনি আসিয়া সকল বিবরণ জানানো পর্যন্ত চারিদিকে লোক পাঠাইয়া তাহাকে খুঁজিয়া বাহির করিবার চেষ্টারও যেমন বিরাম নাই, বাড়িশুদ্ধ সকলের দুশ্চিন্তারও তেমনই অবধি নাই। ব্যাপার কি? অকস্মাৎ কোথায় ডুব দিয়েছিলেন বলুন তো? গাড়োয়ান ছোড়াটা তো গিয়ে বললে আপনাকে গঙ্গামাটির পথে নামিয়ে দিয়ে সে ফিরে গেছে। রাজলক্ষ্মী কাজে ব্যস্ত ছিল। আসিয়া পায়ের কাছে গড় হইয়া প্রণাম করিল। বলিল, বাড়িশুদ্ধ সবাইকে কি শাস্তিই তুমি দিলে? বজ্রানন্দকে উদ্দেশ করিয়া কহিল, কিন্তু দেখো আনন্দ, আমার মন জানতে পেরেছিল যে আজ উনি আসবেনি। হাসিয়া বলিলাম, দোরে কলা গাছ আর ঘট স্থাপনা দেখেই আমি বুঝেছি যে আমার আসার খবরটি তুমি পেয়েছ। কবাটের আড়ালে রতন আসিয়া দাঁড়াইয়াছিল। সে তাড়াতাড়ি বলিয়া উঠিল, আগে সেজন্য নয়, আজ বাড়িতে ব্রাহ্মণ ভোজন হবে কি না, বক্রেশ্বর দেখে এসে মা। রাজলক্ষ্মী ধমক দিয়া তাহাকে থামাইয়া দিল। তোকে আর ব্যাখ্যা করতে হবে না রতন, নিজের কাজে যা। তাহার আরক্ত মুখের প্রতি চাহিয়া বজ্রানন্দ হাসিয়া ফেলিল। কহিল, কি জানেন দাদা, কোনো একটা কাজে লেগে না থাকলে মানসিক উৎকণ্ঠা অত্যন্ত বৃদ্ধি পায়, সহা যায় না। ভোজের আয়োজনটা তো কেবল এজন্যই না দিদি? রাজলক্ষ্মী জবাব দিল না, রাগ করিয়াই বাহির হইয়া গেল। বজ্রানন্দ জিজ্ঞাসা করিল, ভয়ানক রোগা দেখাচ্ছে দাদা, ইতিমধ্যে কাণ্ডটা কি ঘটেছিল বলুন তো? বাড়ি না ঢুকে গা ঢাকা দিলেন কেন? গা ঢাকা দেবার হেতু সবিস্তারে বর্ণনা করিলাম। শুনিয়া আনন্দ কহিল, ভবিষ্যতে এরকম করে আর পালাবেন না। কিভাবে যে ওর দিনগুলো কেটেছে তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। তাহা জানিতাম, সুতরাং চোখে না দেখিয়াও আমি বিশ্বাস করিলাম। রতন চা ও তামাক দিয়া গেল। আনন্দ কহিল, আমিও বাইরে যাই দাদা, এখন আপনার কাছে বসে থাকলে আর একজন হয়তো ইহজন্মে আমার মুখ দেখবেন না। এই বলিয়া সে হাসিয়া প্রস্থান করিল। খানিক পরে রাজলক্ষ্মী প্রবেশ করিয়া অত্যন্ত সহজভাবে কহিল, ও ঘরে গরম জল, গামছা, কাপড় সমস্ত রেখে এলাম, শুধু গা মুছে কাপড় ছেড়ে ফেলোগে। জ্বরের উপর খবরদার যেন মাথায় জল ঢেলো না বলছি। কহিলাম,
সে খবর তোমাকে সঠিক দিতে পারবো না, কিন্তু গরমে আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে, স্নান করা দরকার। রাজলক্ষ্মী কহিল, দরকার নাকি? তাহলে একা হয়তো পেরে উঠবে না, চলো আমিও তোমার সঙ্গে যাচ্ছি। এই বলিয়া সে নিজেই হাসিয়া ফেলিয়া কহিল, কেন আড়ি করে আমাকেও কষ্ট দেবে, নিজেও কষ্ট পাবে? এত অবেলায় নিও না লক্ষ্মীটি। এই ধরনের কথা বলায় রাজলক্ষ্মীর জোড়া কোথাও দেখি নাই। নিজের ইচ্ছেকেই জোর করিয়া পরের স্কন্ধে চাপাই দেবার কটুতাটুকু সে স্নেহের মাধুর্য রসে এমনি ভরিয়া দিতে পারিত যে সে জিদের বিরুদ্ধে কাহারও কোনো সংকল্পই মাথা তুলিতে পারিত না। এ ব্যাপারটা তুচ্ছ, স্নান না করিলেও আমার চলিয়া যাইবে, কিন্তু চলিয়া যায় না এমন ব্যাপারও বহুবার দেখিয়াছি। তাহার ইচ্ছা শক্তিকে অতিক্রম করিয়া চলিবার শক্তি শুধু কেবল আমিই পাই নাই তাহা নয়, কাহাকেও কোনোদিন খুঁজিয়া পাইতে দেখি নাই। আমাকে তুলিয়া দিয়া সে খাবার আনিতে গেল। বলিলাম, তোমার ব্রাহ্মণ ভোজনের পালাটা আগে শেষ হোক না। রাজলক্ষ্মী আশ্চর্য হইয়া কহিল, রক্ষে করো তুমি, সে পালা শেষ হতে যে সন্ধে হয়ে যাবে। গেলই বা। রাজলক্ষ্মী সহাস্যে কহিল, তাই বটে। ব্রাহ্মণ ভোজন আমার মাথায় থাক, তার জন্য তোমাকে উপোস করালে আমার স্বর্গের সিঁড়ি উপরের বদলে একেবারে পাতালে মুখ করে দাঁড়াবে। এই বলিয়া সে আহার্য আনিতে প্রস্থান করিল। অনতিকাল পরে কাছে বসিয়া আজ সে আমাকে যাহা খাওয়াইতে বসিল তাহা রোগীর পথ্য। কর্মবাটির যাবতীয় গুরুপাক বস্তুর সহিত তাহার সম্বন্ধ ছিল না। বোঝা গেল আমার আসার পরেই সে স্বহস্তে প্রস্তুত করিয়াছে। তথাপি আসা পর্যন্ত তাহার আচরণে, তাহার কথা কহার ধরনের এমনই কি একটা অনুভব করিতেছিলাম যাহা শুধু অপরিচিত নয়, অত্যন্ত নূতন। ইহাই খাওয়ানোর সময়ে একেবারে সুস্পষ্ট হইয়া উঠিল। অথচ কিসে এবং কেমন করিয়া যে সুস্পষ্ট হইল কেহ জিজ্ঞাসা করিলে আমি অস্পষ্ট করিয়াও বুঝাইতে পারিতাম না। হয়তো এই কথাটাই প্রত্যুত্তরে বলিতাম যে মানুষের অত্যন্ত ব্যথার অনুভূতি প্রকাশ করিবার ভাষা বোধহয় আজিও আবিষ্কৃত হয় নাই। রাজলক্ষ্মী খাওয়াইতে বসিল, কিন্তু খাওয়া না খাওয়া লইয়া তাহার আগেকার দিনের সেই অভ্যস্ত জবরদস্তি ছিল না, ছিল ব্যাকুল অনুনয়, জোর নয়, ভিক্ষা। বাহিরের চক্ষে তাহা ধরা পড়ে না, পড়ে শুধু মানুষের নিভৃত হৃদয়ের অপলক চোখ দুটির দৃষ্টিতে। খাওয়া শেষ হইল। রাজলক্ষ্মী কহিল, আমি এখন যাই। অতিথি সজ্জন বাহিরে সমবেত হইতেছিলেন। বলিলাম, যাও। আমার উচ্ছিষ্ট পাত্রগুলো হাতে লইয়া সে যখন ধীরে ধীরে ঘর হইতে বাহির হইয়া গেল, তখন বহুক্ষণ পর্যন্ত আমি অন্য মনে সেই দিকে চাহিয়া নীরবে বসিয়া রহিলাম। মনে হইতে লাগিল, রাজলক্ষ্মীকে যেমনটি রাখিয়া গিয়াছিলাম, এই কটা দিন পরে তেমনটি তো আর ফিরিয়া পাইলাম না। আনন্দ বলিয়াছিল, কাল হইতেই দিদির এক প্রকার অনাহারে কাটিয়াছে, আজ জলস্পর্শ করেন নাই, এবং কাল কত বেলায় যে তাহার উপবাস ভাঙিবে তাহার কিছুমাত্র নিশ্চয়তা নেই। অসম্ভব নয়, চিরদিনই দেখিয়া আসিয়াছি। ধর্মপিপাসু চিত্ত তাহার কোনো দিন কোনো কৃচ্ছ সাধনেই পরাঙ্মুখ নয়। এখানে আসিয়া অবধি সুনন্দার সাহচর্যে সেই অবিচলিত নিষ্ঠা তাহার নিরন্তর বাড়িয়াই উঠিতেছিল। আজ তাহাকে অল্পক্ষণ মাত্রই দেখিবার অবকাশ পাইয়াছি, কিন্তু যে দুর্গে ও রহস্যময় পথে সে এই অবিশ্রান্ত দ্রুতবেগে পা ফেলিয়া চলিয়াছে, মনে হইল তাহার নিন্দিত জীবনের সঞ্চিত কালিমা যত বড়ই হোক,
আর তাহার নাগাল পাইবে না। কিন্তু আমি যে তাহার পথের মাঝখানে উত্তুঙ্গ গিরিশৃঙ্গের মতো সমস্ত অবরোধ করিয়া আছি। কাজকর্ম সারিয়া নিঃশব্দ পদে রাজলক্ষ্মী যখন গৃহে প্রবেশ করিল, তখন রাত্রি বোধহয় 10টা। আলো কমাইয়া অত্যন্ত সাবধানে আমার মশারি ফেলিয়া দিয়া সে নিজের শয্যায় গিয়া শুইতে যাইতেছিল। আমি কথা কহিলাম, বলিলাম, তোমার ব্রাহ্মণ ভোজনের পালা তো সন্ধ্যার পূর্বেই শেষ হয়েছে, এত রাত হলো যে? রাজলক্ষ্মী প্রথমে চমকিত হইল, পরে হাসিয়া কহিল, আমার কপাল! আমি ভয়ে ভয়ে আসছি পাছে তোমার ঘুম ভাঙিয়ে দিই। এখনো জেগে আছো? ঘুমোওনি যে বড়? তোমার আশাতেই জেগে আছি। আমার আশায়? তবে ডেকে পাঠাওনি কেন? এই বলিয়া সে কাছে আসিয়া মশারির একটা ধার তুলিয়া দিয়া আমার শয্যার শিয়রে আসিয়া বসিল। বরাবরের অভ্যাস মতো আমার চুলের মধ্যে তাহার 2 হাতের 10 আঙ্গুল প্রবেশ করাইয়া দিয়া কহিল, ডেকে পাঠাওনি কেন? ডেকে পাঠাইলেই কি তুমি আসতে? তোমার কত কাজ, হোক কাজ। তুমি ডাকলে না বলতে পারি এমন সাধ্য আছে আমার? ইহার উত্তর ছিল না। জানি আমার আহ্বান সত্যি উপেক্ষা করিবার সাধ্য তাহার নাই, কিন্তু আজ এই সত্যকেই সত্য বলিয়া মানিয়া লইবার সাধ্য আমার কই। রাজলক্ষ্মী কহিল, চুপ করে রইলে যে? ভাবছি। ভাবছ? কি ভাবছ? এই বলিয়া সে ধীরে ধীরে আমার কপালের উপরে তাহার মাথাটি ন্যস্ত করিয়া চুপি চুপি বলিল, আমার উপর রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিলে যে বড়? রাগ করে গিয়েছিলাম তুমি জানলে কি করে? রাজলক্ষ্মী বলিল, তুমি বোধহয় পারো, কিন্তু আমি নিশ্চয়ই পারি, আর আমার পারার চেয়েও ঢের বেশি পারি। হাসিয়া কহিলাম, তাই হোক। এ নিয়ে বিবাদ করে জয়ী হতে চাইনে লক্ষ্মী। নিজে হারার চেয়ে তুমি হেরে গেলেই আমার ঢের বেশি লোকসান। রাজলক্ষ্মী কহিল, যদি জানো তবে বলো কেন? কহিলাম, বলিনে তো আর, কিন্তু বলা যে অনেক দিন বন্ধ করেছি সেই খবরটাই তুমি জানো না। রাজলক্ষ্মী নীরব হইয়া রহিল। পূর্বে হইলে সে আমাকে সহজে অব্যাহতি দিত না, লক্ষ কোটি প্রশ্ন করিয়া ইহার কৈফিয়ত আদায় করিয়া ছাড়িত, কিন্তু এখন সে মৌন মুখে স্তব্ধ হইয়া রহিল। বহুক্ষণ পরে সে মুখ তুলিয়া অন্য কথা পাড়িল। জিজ্ঞাসা করিল, তোমার নাকি এর মধ্যে জ্বর হয়েছিল? কোথায় ছিলে? বাড়িতে আমাকে খবর পাঠালে না কেন? খবর না পাঠাইবার হেতু বলিলাম। একে তো খবর আনিবার লোক ছিল না, দ্বিতীয়ত যাহার কাছে খবর পাঠাইব তিনি যে কোথায় জানিতাম না। কিন্তু কোথায় এবং কিভাবে ছিলাম তাহা সবিস্তারে বর্ণনা করিলাম। চক্রবর্তী গৃহিণীর নিকট আজই সকালে বিদায় লইয়া আসিয়াছি। সেই দীনহীন গৃহস্থ পরিবারে যেভাবে আশ্রয় লাভ করিয়াছিলাম এবং যেমন করিয়া অপরিসীম দৈন্যের মধ্যেও গৃহকর্ত্রী অজ্ঞাত কুলশীল রোগগ্রস্ত অতিথিকে পুত্রাধিক স্নেহে শুশ্রূষা করিয়াছেন, তাহা বলিতে গিয়া কৃতজ্ঞতা ও বেদনায় আমার 2 চক্ষু জলে ভরিয়া উঠিল। রাজলক্ষ্মী হাত দিয়া মোছাইয়া দিয়া কহিল, যাতে তারা ঋণমুক্ত হন কিছু টাকা পাঠিয়ে দাও না কেন? বলিলাম, থাকলে দিতাম, কিন্তু টাকা তো আমার নেই। আমার এই সকল কথায় রাজলক্ষ্মী মর্মান্তিক দুঃখিত হইত। আজও সে মনে মনে তেমনই দুঃখ পাইল, কিন্তু তাহার টাকা যে আমারও টাকা এ কথা সজোরে প্রতিপন্ন করিতে আগেকার দিনের মতো আর কলহে প্রবৃত্ত হইল না, চুপ করিয়া রহিল। এই জিনিসটা তাহার নতুন দেখিলাম। আমার এই কথার উপরে ঠিক এমনি শান্ত নিরুত্তরে বসিয়া থাকা আমাকেও বিধিল।
কিছুক্ষণ পরে সে নিঃশ্বাস ফেলিয়া সোজা হইয়া বসিল, যেন দীর্ঘ নিঃশ্বাসের বাতাস দিয়া সে তাহার চারিদিকে ঘনায়মান বাষ্পাচ্ছন্ন মোহের আবরণটাকে ছিঁড়িয়া ফেলিতে চাহিল। ঘরের মন্দ আলোকে তাহার মুখের চেহারা ভালো দেখিতে পাইলাম না, কিন্তু যখন সে কথা কহিল তাহার কণ্ঠস্বরের আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করিলাম। রাজলক্ষ্মী বলিল, বর্মা থেকে তোমার চিঠির জবাব এসেছে। আপিসের বড় খাম, হয়তো জরুরি কিছু আছে ভেবে আনন্দকে দিয়ে পড়িয়ে নিলাম। তারপরে বড় সাহেব তোমার দরখাস্ত মঞ্জুর করেছেন, জানিয়েছেন তুমি গেলেই তোমার সাবেক চাকরি আবার ফিরে পাবে। বটে? হ্যাঁ। আনবো চিঠিখানা? না থাক, কাল সকালে দেখব। আবার দুজনেই চুপ করিয়া রহিলাম। কি যে বলিব, কেমন করিয়া যে এই নীরবতা ভাঙিব ভাবিয়া না পাইয়া মনের ভিতরটাই কেবল তোলপাড় করিতে লাগিল। হঠাৎ এক ফোঁটা চোখের জল টপ করিয়া আমার কপালের উপর আসিয়া পড়িল। আস্তে আস্তে জিজ্ঞাসা করিলাম, আমার দরখাস্ত মঞ্জুর হয়েছে, এ তো খারাপ সংবাদ নয়। কিন্তু তুমি কাঁদলে কেন? রাজলক্ষ্মী আঁচলে নিজের চোখ মুছিয়া বলিল, তুমি বিদেশে চাকরি নিয়ে আবার চলে যাবার চেষ্টা করছো। আমাকে এ কথা জানাওনি কেন? তুমি কি ভেবেছিলে আমি বাধা দেব? কহিলাম, না, বরঞ্চ জানালে তুমি উৎসাহই দিতে, কিন্তু সেজন্য নয়। বোধহয় ভেবেছিলাম এসব তুচ্ছ ব্যাপার শোনবার তোমার সময় হবে না। রাজলক্ষ্মী নির্বাক হইয়া রহিল, কিন্তু তাহার উচ্ছ্বসিত নিঃশ্বাস চাপিবার প্রাণপণ চেষ্টাও আমার কাছে গোপন রহিল না। কিন্তু ক্ষণকাল মাত্র। ক্ষণেক পরেই সে মৃদুকণ্ঠে কহিল, এ কথার জবাব দিয়ে আর আমার অপরাধের বোঝা বাড়াবো না। তুমি যাও, তোমাকে আমি কিছুতেই বারণ করব না। এই বলিয়া সে পুনরায় মুহূর্তকাল স্তব্ধ থাকিয়া বলিতে লাগিল, এখানে না এলে বোধহয় আমি কোনোদিন বুঝতে পারতাম না তোমাকে কত বড় দুর্গতির মধ্যে টেনে এনেছি। এই গঙ্গামাটির অন্ধকূপে মেয়ে মানুষের চলে, কিন্তু পুরুষের চলে না। এখানকার এই কর্মহীন উদ্দেশ্যহীন জীবন তো তোমার আত্মহত্যার সমান, এ আমি চোখের উপর স্পষ্ট দেখতে পেয়েছি। জিজ্ঞাসা করিলাম, কেউ কি তোমায় দেখিয়ে দিয়েছে? রাজলক্ষ্মী বলিল, না, আমি নিজেই দেখেছি। তীর্থযাত্রা করেছিলাম, কিন্তু ঠাকুর দেখতে পাইনি। তার বদলে কেবল তোমার লক্ষ্যহারা বিরস মুখই দিনরাত্রি চোখে পড়েছে। আমার জন্য তোমাকে অনেক ছাড়তে হয়েছে, কিন্তু আর না। এতক্ষণ আমার মনের মধ্যে একটা জ্বালার ভাবে ছিল, কিন্তু তাহার কণ্ঠস্বরের অনির্বচনীয় করুণায় বিভোর হইয়া গেলাম। বলিলাম, তোমাকেই কি কম ছাড়তে হয়েছে লক্ষ্মী? গঙ্গামাটি তো তোমারও যোগ্য স্থান নয়। কিন্তু কথাটা বলিয়া ফেলিয়াই সংকোচে মরিয়া গেলাম, কারণ অনবধানতাবশত যে গর্হিত বাক্য আমার মুখ দিয়া বাহির হইয়া গেল, তীক্ষ্ণ বুদ্ধিশালিনী এই রমণীর কাছে তাহা গোপন রহিল না। কিন্তু আমাকে আজ সে ক্ষমা করিল। বোধহয় কথার ভালো মন্দ লইয়া মান অভিমানের জাল বুনিয়া সময় নষ্ট করার মতো সময় তাহার ছিল না। বলিল, বরঞ্চ আমি গঙ্গামাটির যোগ্য নই। সকলে একথা বুঝবে না, কিন্তু তোমার বোঝা উচিত যে সত্যই আমাকে কিছু ছাড়তে হয়নি। পাষাণের মতো যে ভার একদিন লোকে আমার বুকে চাপিয়ে দিয়েছিল, কেবল তাই আর একদিন আমার ঘুচেছে। আর শুধু কি তাই, আজীবন তোমাকেই চেয়েছিলাম। তোমাকে পেয়ে ছাড়ার অসংখ্য গুণ যে ফিরে পেয়েছি, সে কি তুমিই জানো না? জবাব দিতে পারলাম না। অন্তরের অজানা অভ্যন্তর হইতে কে যেন এই কথাই আমাকে বলিতে লাগিল, ভুল হইয়াছে, তোমার মস্ত ভুল হইয়াছে। না বুঝিয়া তাহাকে অত্যন্ত অবিচার করিয়াছ। রাজলক্ষ্মী ঠিক এই তারেই আঘাত করিল। বলিল, ভেবেছিলাম
তোমার জন্যই এ কথা কখনো তোমাকে জানাবো না, কিন্তু আজ আর আমি থাকতে পারলুম না। এই কষ্টটাই আমার সবচেয়ে বেশি লেগেছে যে তুমি অনায়াসে ভাবতে পেরেছ যে পুণ্যের লোভে আমি এমনই উন্মাদ হয়ে গেছি যে তোমাকেও অবহেলা করতে শুরু করেছি। রাগ করে চলে যাবার আগে এ কথা তোমার একবারও মনে হয়নি যে ইহকালে পরকালে রাজলক্ষ্মী তোমার চেয়ে লাভের বস্তু আর কি আছে? বলিতে বলিতেই তাহার চোখের জল ঝরঝর করিয়া আমার মুখের উপর ঝরিয়া পড়িল। কথা বলিয়া সান্ত্বনা দিবার ভাষা মনে পড়িল না। শুধু মাথার উপর হইতে তাহার ডান হাতটি নিজের হাতের মধ্যে টানিয়া লইলাম। রাজলক্ষ্মী বা হাত দিয়া তাহার অশ্রু মুছিয়া বহুক্ষণ নিঃশব্দে বসিয়া রহিল। তাহার পরে কহিল, প্রজাদের সব খাওয়া শেষ হলো কিনা আমি দেখে আসি গে, তুমি ঘুমোও। এই বলিয়া সে ধীরে ধীরে হাতখানি টানিয়া লইয়া বাহির হইয়া গেল। তাহাকে ধরিয়া রাখিলে হয়তো রাখিতে পারিতাম, কিন্তু সে চেষ্টা করিলাম না। সেও আর ফিরিয়া আসিল না। আমারও যতক্ষণ ঘুম না আসিল শুধু এই কথায় ভাবিতে লাগিলাম, জোর করিয়া রাখিলে লাভ হইত কি? আমার পক্ষ হইতে তো কোনোদিন কোনো জোরই ছিল না, সমস্তই জোর আসিয়াছিল তাহার দিক দিয়া। আজ সেই যদি বাঁধন খুলিয়া আমাকে মুক্তি দিয়া আপনাকে মুক্ত করিতে চাইত, আমি ঠেকাইব কোন পথে? সকালে জাগিয়া উঠিয়া প্রথমেই ওদিকের খাটের প্রতি চাহিয়া দেখিলাম রাজলক্ষ্মী ঘরে নাই। রাত্রে সে আসিয়াছিল কিংবা অতি প্রত্যুষে বাহির হইয়া গেছে তাহা বুঝিতে পারিলাম না। বাহিরের ঘরে গিয়া দেখি সেখানে একটা কোলাহল উঠিয়াছে। রতন কেটলি হইতে গরম চা পাত্রে ঢালিয়াছে এবং তাহারই অদূরে বসিয়া রাজলক্ষ্মী একটা স্টোভে করিয়া সিঙাড়া কিংবা কচুরি ভাজিয়া তুলিতেছে এবং বজ্রানন্দ তাহার সন্ন্যাসীর নিস্পৃহ নিরাসক্ত দৃষ্টি দিয়া এ সকল খাদ্যবস্তুর প্রতি এক দৃষ্টে চাহিয়া আছে। আমাকে ঢুকিতে দেখিয়া রাজলক্ষ্মী তাহার ভিজা চুলের উপর আঁচল টানিয়া দিল এবং বজ্রানন্দ কলরব করিয়া উঠিল, এই যে দাদা, আপনার দেরি দেখে ভাবছিলাম বুঝিবা সমস্ত জুড়িয়ে জল হয়ে যায়। রাজলক্ষ্মী হাসিয়া কহিল, হ্যাঁ, তোমার পেটের মধ্যে গিয়ে জুড়িয়ে জল হতো। আনন্দ কহিল, দিদি, সন্ন্যাসী ফকিরকে খাতির করতে শিখুন, ওরকম কড়া কথা বলবেন না। আমাকে বলিল, কই, তেমন ভালো দেখাচ্ছে না তো, হাতটা একবার দেখব নাকি? রাজলক্ষ্মী কহিল, না, তোমাকে হাত দেখতে হবে না, এক্ষুনি হয়তো সাগুর ব্যবস্থা করে দেবে। আমি বলিলাম, সাগু আমি ঢের খেয়েছি, সুতরাং ও ব্যবস্থা করে দিলেও আর শুনব না, শুনেও তোমার কাজ নেই। এই বলিয়া রাজলক্ষ্মী প্লেটে করিয়া খান কয়েক গরম কচুরি ও সিঙাড়া আমার দিকে বাড়াইয়া দিল। রতনকে কহিল, তোর বাবুকে চা দে। বজ্রানন্দ সন্ন্যাসী হইবার পূর্বে ডাক্তারি পাশ করিয়াছিল, অতএব সহজে হার মানিবার পাত্র নয়। সে ঘাড় নাড়িয়া বলিতে গেল, কিন্তু দিদি, এতটা দায়িত্ব আপনার। রাজলক্ষ্মী তাহার কথার মাঝখানেই থামাইয়া দিল, শোনো কথা, ওর দায়িত্ব আমার নয় তো কি তোমার? আজ পর্যন্ত যত দায়িত্ব ঘাড়ে নিয়ে ওকে খাড়া রাখতে হয়েছে, সে যদি শুনতে তো দিদির কাছে আর ডাক্তারি করতে যেতে না। এই বলিয়া সে বাকি সমস্ত খাবার থালায় তাহার দিকে অগ্রসর করিয়া সহাস্যে কহিল, এখন খাও এগুলো, কথা বন্ধ হোক। আনন্দ হা হা করিয়া উঠিল, আরে এত খাওয়া যায়? রাজলক্ষ্মী বলিল, যায় না তো সন্ন্যাসী হতে গিয়েছিলে কেন? আরও 5 জন ভদ্রলোকের মতো গেরস্থ থাকলেই তো হতো। আনন্দের 2 চক্ষু সহসা বাষ্পাচ্ছন্ন হইয়া উঠিল। কহিল, আপনার মতো দিদির দল এই বাংলা মুলুকে আছে বলেই তো, নইলে দিব্যি করে বলছি আজই এই গেরুয়া টেরুয়াগুলো অজয়ের জলে ভাসিয়ে দিয়ে ঘরে চলে যেতাম। কিন্তু আমার একটা অনুরোধ আছে দিদি,
পরশু থেকেই একরকম উপোস করে আছেন। আজ আহ্নিক টান্নিকগুলো একটু সকাল সকাল সেরে নিন। এগুলোতে এখন স্পর্শদোষ ঘটেনি, বলেন তো না হয়। এই বলিয়া সে সম্মুখের ভোজ্য বস্তুর প্রতি দৃষ্টিপাত করিল। রাজলক্ষ্মী ভয়ে চক্ষু বিস্ফোরিত করিয়া কহিল, বলো কি আনন্দ, কাল আমার সমস্ত ব্রাহ্মণ এসে উঠতে পারেননি। আমি বলিলাম, আগে তারা এসে উঠুন, তারপর। আনন্দ কহিল, তাহলে আমাকেই উঠতে হলো। তাদের নাম ও ঠিকানা দিন, পাষণ্ডদের গলায় গামছা দিয়ে এনে ভোজন করিয়ে ছাড়ব। এই বলিয়া সে উঠার পরিবর্তে থালা টানিয়া লইয়া নিজেই ভোজনে মন দিল। রাজলক্ষ্মী হাসিয়া বলিল, সন্ন্যাসী কিনা, দেবদ্বিজে অতিশয় ভক্তি। এই রূপে আমাদের সকালের চা খাওয়ার পালাটা যখন সাঙ্গ হইল, তখন বেলা ৮টা। বাহিরে আসিয়া বসিলাম। শরীরেও গ্লানি ছিল না, হাসি তামাশায়ও মন যেন স্বচ্ছ প্রসন্ন হইয়া উঠিল। রাজলক্ষ্মীর বিগত রাত্রির কথাগুলোর সহিত তাহার আজিকার কথা ও আচরণের কোনো ঐক্যই ছিল না। সে যে অভিমান ও বেদনায় ব্যথিত হইয়াই ওরূপ করিয়াছিল, তাহাতে আর সন্দেহ নাই। বস্তুত রাত্রির স্তব্ধ আধার আবরণের মধ্যে তুচ্ছ ও সামান্য ঘটনাকে বৃহৎ ও কঠোর কল্পনা করিয়া যে দুঃখ ও দুশ্চিন্তা ভোগ করিয়াছি, আজ দিনের আলোকে তাহা স্মরণ করিয়া মনে মনে লজ্জাও পাইলাম, কৌতুক অনুভব করিলাম। কল্যকার মতো আজ আর উৎসবের ঘটা ছিল না। তথাপি মাঝে মাঝে আহুত ও অনাহুতের ভোজন লীলা সমস্ত দিনমান ব্যাপিয়ায় অব্যাহত রহিল। বেলা গেল। আর একবার আমরা চায়ের সরঞ্জাম লইয়া ঘরের মেঝেতে আসন করিয়া বসিলাম। সন্ধ্যার কাজকর্ম কতকটা সারিয়া লইয়া রাজলক্ষ্মী ক্ষণকালের জন্য আমাদের ঘরে আসিয়া প্রবেশ করিল। বজ্রানন্দ কহিল, দিদি, স্বাগত। রাজলক্ষ্মী তাহার প্রতি হাসি মুখে চাহিয়া বলিল, সন্ন্যাসীর বুঝি দেবসেবা শুরু হলো, তাই এত আনন্দ? আনন্দ কহিল, মিথ্যা বলেননি দিদি। সংসারে যাবতীয় আনন্দ আছে, তার মধ্যে ভজনানন্দ ও ভোজনানন্দই শ্রেষ্ঠ, এবং শাস্ত্রে বলে ত্যাগীর পক্ষে দ্বিতীয়টিই সর্বশ্রেষ্ঠ। রাজলক্ষ্মী কহিল, হ্যাঁ, সে তোমার মতো ত্যাগীর পক্ষে। আনন্দ উত্তর দিল, এও মিথ্যে নয় দিদি। আপনি গৃহিণী বলেই এর মর্ম গ্রহণ করতে পারেননি, নইলে আমরা ত্যাগীর দল যখন আনন্দে মশগুল হয়ে আছি, আপনি তখন 3 দিন ধরে কেবল পরকে খাওয়াচ্ছেন আর নিজে মরছেন উপবাস করে। রাজলক্ষ্মী বলিল, মরছে আর কই ভাই, দিনের পর দিন তো দেখছি এ দেহটার কেবল শ্রীবৃদ্ধি হয়ে চলেছে। আনন্দ কহিল, তার কারণ হতে বাধ্য। সেবারেও আপনাকে দেখে গিয়েছিলাম, এবারে বসে দেখছি। আপনার পানে চাইলে মনে হয় না যে পৃথিবীর জিনিস দেখছি, এ যেন দুনিয়া ছাড়া আর কিছু। রাজলক্ষ্মীর মুখখানি লজ্জায় রাঙা হইয়া উঠিল। আমি তাহাকে হাসিয়া কহিলাম, তোমার আনন্দর যুক্তির প্রণালীটা দেখলে? শুনিয়া আনন্দও হাসিল, কহিল, এ তো যুক্তি নয়, স্তুতি। দাদা, সে দৃষ্টি থাকলে কি আর বর্মায় যেতেন চাকরির দরখাস্ত করতে? আচ্ছা দিদি, কোন দুষ্ট বুদ্ধি দেবতাটি দিয়েছিলেন এই অন্ধ মানুষটিকে আপনার ঘাড়ে চাপিয়ে? তার কি আর কাজ ছিল না? রাজলক্ষ্মী হাসিয়া ফেলিল। নিজের কপালে করাঘাত করিয়া কহিল, দেবতার দোষ নেই ভাই, দোষ এই ললাটের। আর ওর দোষ তো অতি বড় শত্রুতেও দিতে পারবে না। এই বলিয়া সে আমাকে দেখাইয়া কহিল, পাঠশালে উনি ছিলেন সর্দার বুড়ো। যত না দিতেন পড়া বলে, তার চেয়ে ঢের বেশি দিতেন বেদ। তখন পড়িত সবে বোধোদয়, বইয়ের বোধ তো খুবই হলো, বোধ হলো আর এক রকমের। ছেলে মানুষ, ফুল পাবো কোথায়?
বনের বৈচি ফলের মালা গেঁথে ওকে করলাম বরণ। এখন ভাবি, তার সঙ্গে তার কাঁটাগুলোও যদি গেঁথে দিতাম। বলিতে বলিতে তাহার কুপিত কণ্ঠস্বর চাপা হাসির আভায় অপরূপ হইয়া উঠিল। আনন্দ কহিল, উহ, কি ভয়ানক রাগ। রাজলক্ষ্মী বলিল, রাগ নয় তো কি, কাঁটা তুলে দেবার আর কেউ থাকলে নিশ্চয় দিতাম, এখনও পাই তো দি। এই বলিয়া সে দ্রুতপদে বাহির হইয়া যাইতেছিল। আনন্দ ডাকিয়া কহিল, পালাচ্ছেন যে বড়, কেন, আর কাজ নেই নাকি? চায়ের বাটি হাতে নিয়ে ওর কোদল করবার সময় আছে, কিন্তু আমার নেই। আনন্দ বলিল, দিদি, আমি আপনার অনুগত ভক্ত, কিন্তু এ অভিযোগে সায় দিতে আমারও লজ্জা করছে। উনি একটা কথা কইলে না হয় পাকিয়ে তোলবার চেষ্টা করা যেত, কিন্তু একদম বোবা মানুষকে ফাঁদে ফেলা যায় কি করে, করলেও ধর্মে সইবে না। রাজলক্ষ্মী বলিল, ওই তো হয়েছে আমার জ্বালা। বেশ, ধর্মে যা সয় তাই না হয় করো। চায়ের বাটিগুলো সব জুড়িয়ে জল হয়ে গেল, আমি ততক্ষণ রান্নাঘরটা একবার ঘুরে আসি গে। বলিয়া সে ঘর হইতে বাহির হইয়া গেল। বজ্রানন্দ জিজ্ঞাসা করিল, দাদার কি বর্মা যাবার সংকল্প এখনো আছে নাকি? কিন্তু দিদি কখনো সঙ্গে যাবেন না, তা আমাকে বলেছেন, সে আমি জানি। তবে তবে একলাই যেতে হবে? বজ্রানন্দ কহিল, এ দেখুন আপনার অন্যায়। অর্থ উপার্জনের আবশ্যক আপনাদের নেই, তবে কিসের জন্য যাবেন পরের গোলামি করতে? বলিলাম, অন্তত অভ্যাসটা বজায় রাখতে। এটা রাগের কথা দাদা, কিন্তু রাগ ছাড়া কি মানুষের আর কোনো হেতু থাকতে নেই আনন্দ? আনন্দ কহিল, থাকলেও অপরের পক্ষে বোঝা কঠিন। ইচ্ছা হইল বলি, এ কঠিন কাজ অপরের করিবারই বা প্রয়োজন কি? কিন্তু বাদানুবাদে জিনিসটা পাছে তিক্ত হইয়া পড়ে, এই আশঙ্কায় চুপ করিয়া গেলাম। এমনই সময়ে রাজলক্ষ্মী বাহিরের কাজ সারিয়া গৃহে প্রবেশ করিল এবং দাঁড়াইয়া না থাকিয়া এবার ভালো মানুষের মতো আনন্দের পার্শ্বে গিয়া স্থির হইয়া বসিল। আনন্দ আমাকে উদ্দেশ্য করিয়া কহিল, দিদি, উনি বলছিলেন অন্তত গোলামির অভ্যাস বহাল রাখিবার জন্যও ওর বিদেশে যাওয়া চাই। আমি বলছিলাম, তাই যদি চাই, আসুন না, আমার কাজে যোগ দেবেন। বিদেশে না গিয়ে দেশের গোলামিতেই দুই ভাইয়ের জীবন কাটিয়ে দেব। রাজলক্ষ্মী বলিল, কিন্তু উনি তো ডাক্তারি জানেন না আনন্দ। আনন্দ কহিল, আমি কি শুধু ডাক্তারিই করি? স্কুল করি, পাঠশালা করি। তাদের দুর্দশা যে কত দিক দিয়ে কত বড় তা অবিশ্রাম বোঝাবার চেষ্টা করি। তারা বোঝে? আনন্দ কহিল, সহজে বোঝে না, কিন্তু মানুষের শুভ ইচ্ছা যখন বুক থেকে সত্য হয়ে বার হয়, তখন সে চেষ্টা ব্যর্থ হয় না দিদি। রাজলক্ষ্মী আমার মুখের দিকে কটাক্ষে চাহিয়া ধীরে ধীরে মাথা নাড়িল। বোধহয় সে বিশ্বাস করিল না। বোধহয় সে আমার জন্য মনে মনে শঙ্কিত হইয়া উঠিল। পাছে আমিও সায় দিয়া বসি, পাছে আমিও। আনন্দ প্রশ্ন করিল, মাথা নাড়লেন যে বড়? রাজলক্ষ্মী প্রথমে একটুখানি হাসিবার চেষ্টা করিল, পরে স্নিগ্ধ মধুর কণ্ঠে কহিল, দেশের দুর্দশা যে কত বড় তা আমিও জানি আনন্দ, কিন্তু তোমার একলার চেষ্টায় কি আর হবে ভাই? আমাকে দেখাইয়া কহিল, আবার উনি যাবেন সাহায্য করতে? তবেই হয়েছে। তাহলে আমার মতো ওর সেবাতেই তোমার দিন কাটবে, আর কারো কিছু করতে হবে না। এই বলিয়া সে হাসিল। তাহার হাসি দেখিয়া আনন্দ নিজেও হাসিল। কাজ নেই দিদি ওকে নিয়ে, থাকুন উনি চিরকাল আপনার চোখের মণি হয়ে, কিন্তু একলা দোকলার কথায় নয়।
একলা মানুষেরও আন্তরিক ইচ্ছাশক্তি এত বড় যে তার পরিমাণ হয় না। ঠিক বামনদেবের পায়ের মতো, বাইরে সে দেখতে ছোট, কিন্তু সেই ক্ষুদ্র পদতলটুকু প্রসারিত হলে বিশ্ব আচ্ছন্ন করে দেয়। চাহিয়া দেখিলাম বামনদেবের উপর রাজলক্ষ্মীর চিত্ত কোমল হইয়াছে, কিন্তু প্রত্যুত্তরে সে কিছুই কহিল না। আনন্দ বলিতে লাগিল, হয়তো আপনার কথাই ঠিক, বিশেষ কিছু করতে আমি পারি না, কিন্তু একটা কাজ আমি করি, সাধ্যমতো দুঃখের অংশ আমি নিই দিদি। রাজলক্ষ্মী অধিকতর আর্দ্র হইয়া বলিল, সে আমি জানি আনন্দ, তোমাকে দেখে প্রথম দিনই আমি তা বুঝেছিলাম। আনন্দ বোধহয় এ কথায় কান দিল না। সে নিজের কথার সূত্র ধরিয়া কহিতে লাগিল, আপনার মতো আমারও অভাব কিছুই ছিল না। বাবার যা আছে বিপুল সুখে দিন কাটাবার পক্ষেও সে বেশি, কিন্তু তাতে প্রয়োজন নেই। এই দুঃখীর দেশে সুখভোগের লালসাটাও যদি এ জীবনে ঠেকিয়ে রাখতে পারি, সেই আমার ঢের। রতন আসিয়া জানাইল, পাচক বলিতেছে খাবার প্রস্তুত। রাজলক্ষ্মী তাহাকে ঠাঁই করিবার আদেশ দিয়া কহিল, আজ তোমরা একটু সকাল সকাল সেরে নাও আনন্দ, আমি বড় ক্লান্ত। সে যে ক্লান্ত তাহাতে সংশয় ছিল না, কিন্তু ক্লান্তির দোহাই দিতে তাহাকে কখনো দেখি নাই। উভয়ে নিঃশব্দে উঠিয়া দাঁড়াইলাম। রঙ্গরহস্যে আজিকার প্রভাত আরম্ভ হইয়াছিল আমাদের ভারী একটা প্রসন্নতার মধ্য দিয়া। সায়াহ্নের সভাও জমিয়াছিল হাস্য পরিহাস্যে উজ্জ্বল হইয়া, কিন্তু ভাঙিল যেন নিরানন্দের মলিন অবসাদে। আহারের জন্য দুজনে যখন রান্নাঘরের দিকে অগ্রসর হইলাম, তখন কাহারও মুখে কোনো কথা ছিল না। পরদিন সকালে বজ্রানন্দ প্রস্থানের উদ্যোগ করিল। কাহারও কোথাও যাইবার কথা উঠিলেই রাজলক্ষ্মী চিরদিন আপত্তি করে। দিনক্ষণের অজুহাতে আজ নয় কাল, কাল নয় পরশু করিয়া অত্যন্ত বাধা দেয়, কিন্তু আজ সে একটা কথাও বলিল না। শুধু বিদায় লইয়া যখন সে প্রস্তুত হইল, তখন কাছে আসিয়া মৃদুকণ্ঠে জিজ্ঞাসা করিল, আনন্দ, আবার কবে আসবে ভাই? আমি নিকটেই ছিলাম। স্পষ্ট দেখিতে পাইলাম সন্ন্যাসীর চোখের দীপ্তি ঝাপসা হইয়া আসিল, কিন্তু সে মুহূর্তে আত্মসংবরণ করিয়া হাসি মুখে কহিল, আসব বই কি দিদি, যদি বেঁচে থাকি মাঝে মাঝে উৎপাত করিতে হাজির হবই। ঠিক তো? নিশ্চয়ই। কিন্তু আমরা তো শীঘ্রই চলে যাব, যেখানে থাকব যাবে সেখানে? আদেশ করলে যাব বই কি দিদি। রাজলক্ষ্মী কহিল, যেও, তোমার ঠিকানা আমাকে লিখে দিও, আমি তোমাকে লিখিব। আনন্দ পকেট হইতে কাগজ পেন্সিল বাহির করিয়া ঠিকানা লিখিয়া হাতে দিল। সন্ন্যাসী হইয়াও আমাদের উভয়কে দুই হাতে কপাল ঠেকাইয়া নমস্কার করিল, এবং রতন আসিয়া তাহার পদধূলি গ্রহণ করিলে আশীর্বাদ করিয়া ধীরে ধীরে গৃহ হইতে বহির্গত হইয়া গেল। এতক্ষণ শুনলেন শ্রীকান্ত উপন্যাসের তৃতীয় পর্বের ৪৪তম পরিচ্ছদ। এখন শুনবেন শ্রীকান্ত উপন্যাসের তৃতীয় পর্বের ৫৫তম পরিচ্ছদ। সন্ন্যাসী বজ্রানন্দ তাহার ঔষধের বাক্স ও ক্যাম্বিসের ব্যাগ লইয়া যেদিন বাহির হইয়া গেল, সেদিন শুধু যে সে এ বাড়ির সমস্ত আনন্দটুকুই ছাকিয়া লইয়া গেল তা নয়। আমার মনে হইল যেন সে সেই শূন্য স্থানটুকু ছিদ্রহীন নিরানন্দ দিয়া ভরিয়া দিয়া গেল। ঘন শৈবাল পরিব্যাপ্ত জলাশয়ের যে জলটুকু তাহার অবিশ্রান্ত চাঞ্চল্যের অভিঘাতে আবর্জনা মুক্ত ছিল, সে যেন তাহার অন্তর্ধানের সঙ্গে সঙ্গেই লেপিয়া একাকার হইয়া চলিল। তবুও ৬-৭ দিন কাটিয়া গেল। রাজলক্ষ্মী প্রায় সারাদিনই বাড়ি থাকে না। কোথায় যায়, কি করে জানি না, জিজ্ঞাসাও করি না। দিনান্তে একবার যখন দেখা হয় তখন সে অন্যমনস্ক।
না হয় বড় কুশারি ঠাকুর সঙ্গে থাকেন, কাজের কথা চলে। একলা ঘরের মধ্যে যে আনন্দ আমার কেহ নয়, তাকেই মনে পড়ে। মনে হয় হঠাৎ যদি সে আবার আসিয়া পড়ে, শুধু কেবল আমিই খুশি হই তাই নয়, ওই যে রাজলক্ষ্মী বারান্দার ওধারে বসিয়া প্রদীপের আলোকে কি একটা করিবার চেষ্টা করিতেছে, আমি জানি সেও তেমনি খুশি হইয়া ওঠে। এমনই বটে। একদিন যাহাদের উন্মুখ যুগ্ম হৃদয় বাহিরের সর্ববিধ সংস্রব পরিহার করিয়া একান্ত সম্মিলনের আকাঙ্ক্ষায় ব্যাকুল হইয়া থাকিত, আজ ভাঙনের দিনে সেই বাহিরটাকেই আমাদের কত বড়ই না প্রয়োজন। মনে হয় যে কেহ হোক একবার মাঝখানে আসিয়া দাঁড়াইলে যেন হাঁপ ফেলিয়া বাঁচি। এমনি করিয়া দিন যখন আর কাটিতে চাহে না, তখন হঠাৎ এক সময় রতন আসিয়া সম্মুখে উপস্থিত হইল। মুখের হাসি সে আর চাপিতে পারে না। রাজলক্ষ্মী গৃহে ছিল না, অতএব তাহার ভীত হইবারও আবশ্যক ছিল না। তথাপি সে সাবধানে চারিদিকে দৃষ্টিপাত করিয়া আস্তে আস্তে বলিল, শোনেননি বুঝি? কহিলাম, না। রতন বলিল, মা দুর্গা করুন, মায়ের এই মতিটি যেন শেষ পর্যন্ত বজায় থাকে। আমরা যে 2-4 দিনেই যাচ্ছি। কোথায় যাচ্ছি? রতন আর একবার দ্বারের বাহিরে নিরীক্ষণ করিয়া লইয়া কহিল, সে খবরটা সঠিক এখনো পাইনি। হয় পাটনায়, না হয় কাশিতে, না হয়, কিন্তু এছাড়া মার বাড়ি তো আর কোথাও নেই। চুপ করিয়া রহিলাম। আমার এত বড় ব্যাপারেও নিরৌৎসুকতা লক্ষ্য করিয়া বোধহয় সে ভাবল আমি তাহার কথা বিশ্বাস করিতে পারি নাই। তাই সে চাপা গলায় সমস্ত শক্তি নিয়োগ করিয়া বলিয়া উঠিল, আমি বলছি এ সত্যি, যাওয়া আমাদের হবেই। বাঁচা যায় তাহলে না? বলিলাম, হ্যাঁ। রতন অত্যন্ত খুশি হইয়া বলিল, কষ্ট করে আর 2-4 দিন সবুর করুন, ব্যাস। বড় জোর হপ্তাখানেক, তার বেশি নয়। গঙ্গামাটির সমস্ত ব্যবস্থা মা কুশারী মহাশয়ের সঙ্গে শেষ করে ফেলেছেন। এখন বেঁধে ছেদে নিয়ে একবার দুর্গা দুর্গা বলে পা বাড়াতে পারলে হয়। আমরা হলুম সব শহরের মানুষ, এখানে কি কখনো মন বসে? এই বলিয়া সে খুশির আবেগে উত্তরের জন্য প্রতীক্ষা না করিয়াই বাহির হইয়া গেল। রতনের অজানা কিছুই নাই। তাহাদেরই মতো আমিও যে একজন রাজলক্ষ্মীর অনুচরের মধ্যে, এবং ইহারই অধিক কিছু নয়, এ কথা সে জানে। সে জানে কাহারও কোনো মতামতেরই মূল্য নাই। সকলের সমস্ত ভালো লাগা না লাগা কর্ত্রীর ইচ্ছা ও অভিরুচির উপরেই নির্ভর করে। যে আভাসটুকু রতন দিয়া গেল, সে নিজে তাহার মর্ম বুঝে না, কিন্তু তাহার বাক্যের সেই নিহিত অর্থ দেখিতে দেখিতে আমার চিত্তপটে সর্বদিক দিয়া পরিস্ফুট হইয়া উঠিল। রাজলক্ষ্মীর শক্তির অবধি নাই। এই বিপুল শক্তি দিয়া পৃথিবীতে সে যেন কেবল নিজেকে লইয়াই খেলা করিয়া চলিয়াছে। একদিন এই খেলায় আমার প্রয়োজন হইয়াছিল। তাহার সেই একাগ্র বাসনার প্রচণ্ড আকর্ষণ প্রতিহত করিবার সাধ্য আমার ছিল না। হেট হইয়া আসিয়াছিলাম। আমাকে সে বড় করিয়া আনে নাই। ভাবিতাম আমার জন্য সে অনেক স্বার্থ বিসর্জন দিয়াছে, কিন্তু আজ চোখে পড়িল ঠিক তাহাই নয়। রাজলক্ষ্মীর স্বার্থের কেন্দ্রটা এতকাল দেখি নাই বলিয়াই এরূপ ভাবিয়া আসিয়াছি। বিত্ত, অর্থ, ঐশ্বর্য অনেক কিছুই সে ত্যাগ করিয়াছে, কিন্তু সে কি আমারই জন্য? আবর্জনা স্তূপের মতো সে সকল কি তাহার নিজের প্রয়োজনেরই পথরোধ করে নাই? আমি এবং আমাকে লাভ করার মধ্যে যে রাজলক্ষ্মীর কত বড় প্রভেদ ছিল, সে সত্য আজ আমার কাছে প্রতিভাত হইল। আজ তাহার চিত্ত ইহলোকের সমস্ত পাওয়া তুচ্ছ করিয়া অগ্রসর হইতে উদ্যত হইয়াছে। তাহার সেই পথ জুড়িয়া দাঁড়াইবার স্থান আমার নাই। অতএব
অন্যান্য আবর্জনার মতো আমাকেও যে এখন পথের একধারে অনাদরে পড়িয়া থাকিতে হইবে, তাহা যত বেদনাই দিক, অস্বীকার করিবার পথ নাই, অস্বীকার করিও না কখনো। পরদিন সকালে জানিতে পারিলাম ধূর্ত রতন তথ্য যাহা সংগ্রহ করিয়াছিল তাহা ভ্রান্ত নহে। গঙ্গামাটি সম্পর্কীয় যাবতীয় ব্যবস্থাই স্থির হইয়া গিয়াছিল। রাজলক্ষ্মীর নিজের মুখেই তাহা অবগত হইলাম। প্রভাতে নিয়মিত পূজান্নিক সমাধা করিয়া সে অপরাপর দিনের মতো বাহির হইল না। ধীরে ধীরে আমার কাছে আসিয়া বসিল, কহিল, পরশু এমনি সময়ে যদি খাওয়া দাওয়া শেষ করে আমরা বার হয়ে যেতে পারি তো সাঁইথিয়ায় পশ্চিমের গাড়ি অনায়াসে ধরতে পারব, কি বলো? বলিলাম, পারবে। রাজলক্ষ্মী কহিল, এখানকার বিলি ব্যবস্থা তো একরকম শেষ করে ফেললাম। কুশারি মশাই যেমন দেখছিলেন শুনছিলেন তেমনই করবেন। কহিলাম, ভালোই হইল। রাজলক্ষ্মী ক্ষণকাল মৌন হইয়া রহিল। বোধহয় প্রশ্নটা ঠিকমতো আরম্ভ করিতে পারিতেছিল না বলিয়াই শেষে কহিল, বঙ্কুকে চিঠি লিখে দিয়েছি, সে একখানা গাড়ি রিজার্ভ করে স্টেশনেই উপস্থিত থাকবে, কিন্তু থাকে তবেই তো। বলিলাম, নিশ্চয়ই থাকবে, সে তোমার আদেশ লঙ্ঘন করবে না। রাজলক্ষ্মী কহিল, না, সাধ্যমতো করবে না, তবুও। আচ্ছা, তুমি কি আমাদের সঙ্গে যেতে পারবে না? কোথায় যাইতে হইবে এ প্রশ্ন করিতে পারিলাম না, মুখে বাঁধিল। কেবল বলিলাম, যদি যাবার প্রয়োজন মনে করো তো যেতে পারি। ইহার প্রত্যুত্তরে রাজলক্ষ্মীও কিছু বলিতে পারিল না। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া হঠাৎ এক সময়ে ব্যস্ত হইয়া উঠিল। কই, তোমার চা এখনো তো আনলে না? কহিলাম, না, বোধহয় কাজে ব্যস্ত আছে। বস্তুত চা আনিবার সময় বহুক্ষণ উত্তীর্ণ হইয়া গিয়াছিল। পূর্বেকার দিনে ভৃত্যদের এত বড় অপরাধ সে কিছুতেই মার্জনা করিতে পারিত না। বকিয়া ঝকিয়া তুমুল কাণ্ড করিয়া তুলিত। কিন্তু এখন কি প্রকারের লজ্জায় সে যেন মরিয়া গেল এবং একটা কথাও না কহিয়া দ্রুতপদে ঘর হইতে বাহির হইয়া গেল। নির্দিষ্ট দিনে যাত্রার পূর্বাহ্নে সকল প্রজারা আসিয়াই ঘেরিয়া দাঁড়াইল। ডোমেদের মালতী মেয়েটিকে আর একবার দেখিবার ইচ্ছা ছিল, কিন্তু এ গ্রাম ত্যাগ করিয়া তাহারা অন্যত্র গিয়া সংসার পাতিয়াছিল, দেখা হইল না। খবর পাইলাম সেখানে স্বামী লইয়া সে সুখে আছে। কুশারী সহোদর যুগল রাত্রি থাকিতেই সপরিবারে আসিয়া উপস্থিত হইলেন। তাহাদের সম্পত্তি ঘটিত বিবাদের সুমীমাংসা হওয়ায় তাহারা আবার এক হইয়াছিলেন। কি করিয়া যে রাজলক্ষ্মী কি করিল সবিস্তারে জানিবার কৌতূহল ছিল না, জানিও না। কেবল এইটুকু তাহাদের মুখের প্রতি চাহিয়া জানিতে পারিলাম যে কলহের অবসান হইয়াছে এবং পূর্ব সঞ্চিত বিচ্ছেদের গ্লানি কোনো পক্ষের মনেই আর বিদ্যমান নাই। সুনন্দা আসিয়া তাহার ছেলেকে লইয়া আমাকে প্রণাম করিল। কহিল, আমাদের যে আপনি শীঘ্র ভুলে যাবেন না সে আমি জানি। এ বাহুল্য প্রার্থনা আপনার কাছে আমি করব না। সহাস্যে কহিলাম, আমার কাছে আবার কি কাজের প্রার্থনা করবে দিদি? আমার ছেলেকে আপনি আশীর্বাদ করুন। কহিলাম, এই তো বাহুল্য প্রার্থনা সুনন্দা। তোমার মতো মায়ের ছেলেকে যে কোন আশীর্বাদ করা যায় সে তো আমিই জানি না। রাজলক্ষ্মী কি একটা প্রয়োজনে এই দিক দিয়া যাইতেছিল। কথাটা তাহার কানে যাইতেই ঘরের ভিতরে আসিয়া দাঁড়াইল। সুনন্দার হইয়া জবাব দিয়া কহিল, ওর ছেলেকে তুমি এই আশীর্বাদ করে যাও যেন বড় হয়ে ও তোমার মতো মন পায়। হাসিয়া কহিলাম, বেশ আশীর্বাদ। তোমার ছেলেকে বুঝি লক্ষ্মী তামাশা করতে চাই সুনন্দা? কথা আমার শেষ না হইতেই রাজলক্ষ্মী বলিয়া উঠিল, কি তামাশা করতে চায় নিজের ছেলের সঙ্গে এই যাবার সময়ে? এই বলিয়া সে এক মুহূর্তে স্তব্ধ থাকিয়া কহিল, আমিও তোর মায়ের মতো,
আমি প্রার্থনা করি ভগবান যেন ওকে এই বরই দেন। তার চেয়ে বড় তো আমি কিছুই জানি না। সহসা চাহিয়া দেখিলাম তাহার দুই চক্ষু জলে ভরিয়া উঠিয়াছে, আর একটি কথাও না কহিয়া সে ঘর হইতে বাহির হইয়া গেল। অতঃপর সবাই মিলিয়া গঙ্গামাটি হইতে চোখের জলে বিদায় গ্রহণ করিলাম। এমনকি রতন পর্যন্ত পুনঃ পুনঃ চোখ মুছিতে লাগিল। যাহারা রহিল তাহাদের স্বনির্বন্ধ অনুরোধে সকলেই আবার আসিবার প্রতিশ্রুতি দিলেন। শুধু দিতে পারিলাম না আমি কেবল নিশ্চয় বুঝিয়াছিলাম এ জীবনে এখানে ফিরিয়া আসিবার আমার সম্ভাবনা নেই। তাই যাবার পথে এই ক্ষুদ্র গ্রামখানির প্রতি বারবার ফিরিয়া চাহিয়া কেবলই ইহাই মনে পড়িতে লাগিল, যেন অপরিমেয় মাধুর্য ও বেদনায় পরিপূর্ণ একখানি বিয়োগান্ত নাটকের এইমাত্র যবনিকা পড়িল। নাট্যশালার দীপ নিভিল। এইবার মানুষে মানুষে পরিপূর্ণ সংসারের সহস্রবিধ ভিড়ের মধ্যে আমাকে রাস্তায় বাহির হইতে হইবে। কিন্তু জনতার মাঝখানে যে মনের অত্যন্ত সতর্কতায় পদক্ষেপ করিবার কথা, আমার সেই মন যেন নেশার ঘোরে একেবারে আচ্ছন্ন হইয়া রহিল। সন্ধ্যার পরে আমরা সাঁইথিয়ায় আসিয়া পৌঁছিলাম। রাজলক্ষ্মীর আদেশ ও উপদেশের কোনোটাই বঙ্কু অবহেলা করে নাই। সে সমস্ত বন্দোবস্ত ঠিক করিয়া নিজে আসিয়া স্টেশনের প্ল্যাটফর্মে উপস্থিত ছিল। যথাসময়ে ট্রেন আসিলে মালপত্র বোঝাই দিয়া রতনকে চাকরদের কামরায় তুলে দিয়া বিমাতাকে লইয়া গাড়িতে উঠিল। কিন্তু আমার সহিত সে বিশেষ কোনরূপ ঘনিষ্ঠতা করিবার চেষ্টা করিল না। কারণ এখন তাহার দরবাড়ি আছে, ঘর বাড়ি টাকা কড়ি লইয়া এখন সংসারে সে মানুষের মধ্যে একজন বলিয়া পরিগণিত হইয়াছে। বঙ্কু বিচক্ষণ ব্যক্তি, সকল অবস্থাকেই মানিয়া লইয়া চলিতে জানে। এ বিদ্যা যাহার অধিগত হইয়াছে, পৃথিবীতে তাহাকে দুঃখ ভোগ করিতে হয় না। গাড়ি ছাড়িতে তখনও মিনিট 5 বাকি ছিল, কিন্তু আমার কলিকাতা যাইবার ট্রেন আসিবে প্রায় শেষ রাত্রে। একধারে স্থির হইয়া দাঁড়াইয়াছিলাম। রাজলক্ষ্মী তাহার জানালা দিয়া মুখ বাড়াইয়া হাতের ইশারায় আমাকে আহ্বান করিল। নিকটে যাইতেই কহিল, একবার ভিতরে এসো। যাবার আগে আরেকটিবার দেখা দিয়ে যাবে না? কহিলাম, যদি প্রয়োজন মনে করতে যেতে পারি। রাজলক্ষ্মী চুপি চুপি উত্তর দিল, সংসারে যাকে প্রয়োজন বলে সে নেই, শুধু আর একবার দেখতে চাই। আসবে? আসব। কলকাতায় পৌঁছে চিঠি দেবে? দেব। বাহিরে গাড়ি ছাড়িবার শেষ ঘণ্টা বাজিয়া উঠিল এবং গার্ড সাহেব তাহার সবুজ আলো বারবার নাড়িয়া এই আদেশই কায়েম করিলেন। রাজলক্ষ্মী হেঁট হইয়া আমার পায়ের ধুলা লইয়া আমার হাত ছাড়িয়া দিল। আমি নামিয়া দাঁড়াইয়া দ্বার রুদ্ধ করিয়া দিতেই গাড়ি চলিতে শুরু করিল। অন্ধকার রাত্রি, ভালো করিয়া কিছুই দেখা যায় না। কেবল স্টেশন প্ল্যাটফর্মের গোটা কতক কেরোসিনের আলো, মন্থর গতিশীল গাড়ির সেই খোলা জানালার একটি অস্পষ্ট নারী মূর্তির উপরে বার কয়েক আলোকপাত করিল। কলিকাতায় আসিয়া চিঠি দিলাম এবং জবাবও পাইলাম। এখানে কাজ বেশি ছিল না, যাহা ছিল তাহা দিন 15-এর মধ্যে শেষ হইল। এইবার বিদেশ যাইবার আয়োজন করিতে হইবে, কিন্তু তাহার পূর্বে প্রতিশ্রুত মতো আর একবার রাজলক্ষ্মীকে দেখা দিতে হইবে। আরও সপ্তাহ 2 এমনিই কাটিয়া গেল। মনের মধ্যে একটা আশঙ্কা ছিল, এতদিনে কি জানি কি তাহার মতলব হইবে। হয়তো সহজে ছাড়িতে চাহিবে না, হয়তো অত দূরে যাওয়ার বিরুদ্ধে নানারূপ ওজর আপত্তি তুলিয়া জিদ করিয়া থাকিবে। কিছুই অসম্ভব নয়। এখন সে কাশীতে, তাহার বাসার ঠিকানাও জানি। ইতিমধ্যে 2-3খানা পত্রও পাইয়াছি এবং ইহাও বিশেষ করিয়া লক্ষ্য করিয়াছি যে আমার প্রতিশ্রুতির বিষয় কোথাও সে ইঙ্গিতে স্মরণ করাইবার প্রয়াস করে নাই। না করিবারই কথা। মনে মনে বলিলাম,
আপনাকে এতখানি ছোট করিয়া আমিও বোধ করি মুখ ফুটিয়া লিখিতে পারিতাম না। তুমি একবার আসিয়া আমাকে দেখা দিয়া যাও। অকস্মাৎ দেখিতে দেখিতে কেমন যেন অধীর হইয়া উঠিলাম। এ জীবনে সে যে এতখানি জড়াইয়াছিল, তাহা কেমন করিয়া যে এতদিন ভুলিয়াছিলাম ভাবিয়া আশ্চর্য হইলাম। ঘড়ি খুলিয়া দেখিলাম তখনও সময় আছে, তখনও গাড়ি ধরিতে পারি। বাসায় সমস্ত পড়িয়া রহিল, বাহির হইয়া পড়িলাম। ইতস্তত বিক্ষিপ্ত জিনিসগুলোর প্রতি চাহিয়া মনে হইল, থাকে সকল পড়িয়া। আমার প্রয়োজনের কথা যে আমার চেয়েও বেশি করিয়া জানে, তাহারই উদ্দেশ্যে যাত্রা করিয়া আর প্রয়োজনের বোঝা বহিব না। রাত্রে ট্রেনের মধ্যে কিছুতেই ঘুম আসিল না। অলস তন্দ্রার ঝোঁকে মুদিত দুই চক্ষুর পাতার উপরে কত খেয়াল, কত কল্পনায় যে খেলা করিয়া বেড়াইতে লাগিল, তাহার আদি অন্ত নাই। হয়তো অধিকাংশই এলোমেলো, কিন্তু সবটুকু যেন একেবারে মধু দিয়া ভরা। ক্রমশ সকাল হইল, বেলা বাড়িতে লাগিল। লোকজনের ওঠানামা, হাঁকাহাঁকি, দৌড়ঝাঁপের অবধি রহিল না। খররৌদ্রতাপে চতুর্পার্শ্বের কোথাও যেন কুহেলিকার চিহ্ন মাত্র নেই। কিন্তু আমার চক্ষে সমস্তই একেবারে বাষ্পাচ্ছন্ন হইয়া রহিল। পথে ট্রেনের বিলম্ব হওয়ায় রাজলক্ষ্মীর কাশির বাটিতে গিয়া যখন পৌঁছিলাম, তখন বেলা অধিক হইয়াছে। বাহিরে বসিবার ঘরের সম্মুখে একজন বৃদ্ধ গোছের ব্রাহ্মণ বসিয়া ধূমপান করিতেছিলেন। মুখ তুলিয়া জিজ্ঞাসা করিলেন, কি চান? কি চাই সহসা বলিতে পারিলাম না। তিনি পুনশ্চ প্রশ্ন করিলেন, কাকে খুঁজছেন? কাহাকে খুঁজিতেছি ইহাও সহসা বলা কঠিন। একটু থামিয়া কহিলাম, রতন আছে? না, সে বাজারে গেছে। ব্রাহ্মণ সজ্জন ব্যক্তি। আমার ধূলিধূসর মলিন মুখের প্রতি চাহিয়া বোধহয় অনুমান করিলেন যে আমি দূর হইতে আসিতেছি। সদয় কণ্ঠে কহিলেন, আপনি বসুন, সে শীঘ্রই ফিরবে। আপনার কি তাকেই শুধু দরকার? নিকটে একটা চৌকিতে বসিয়া পড়িলাম। তাহার প্রশ্নের ঠিক উত্তরটা না দিয়া জিজ্ঞাসা করিলাম, এখানে বঙ্কুবাবু আছেন? আছে বই কি। এই বলিয়া তিনি একজন নূতন চাকরকে ডাকিয়া বঙ্কুকে ডাকিয়া দিতে কহিলেন। বঙ্কু আসিয়া আমাকে দেখিয়া প্রথমে অত্যন্ত বিস্মিত হইল। পরে তাহার নিজের বসিবার ঘরে লইয়া গিয়া বসাইয়া কহিল, আমরা ভেবেছিলাম আপনি বুঝি বর্মায় চলে গেছেন। এই আমরা যে কে কে, এ প্রশ্ন আমি আর জিজ্ঞাসা করিতে পারিলাম না। বঙ্কু কহিল, আপনার জিনিসপত্র বুঝি এখনো গাড়িতেই? না, জিনিসপত্র আমি কিছুই সঙ্গে আনিনি। আনেননি? রাত্রের গাড়িতেই ফিরবেন বুঝি? কহিলাম, সম্ভব হলে তাই ফিরব ভাবছি। বঙ্কু কহিল, তাহলে একটা বেলার জন্য আর দরকারই বা কি? ভৃত্য আসিয়া ধুতি, গামছা, হাত মুখ ধোবার জল প্রভৃতি আবশ্যকীয় সমস্তই দিয়া গেল। কিন্তু আর কেহ আমার কাছে আসিল না। খাবারের ডাক পড়িল। গিয়া দেখিলাম আমার ও বঙ্কুর ঠাই পাশাপাশি হইয়াছে। দক্ষিণের দরজা ঠেলিয়া রাজলক্ষ্মী প্রবেশ করিয়া আমাকে প্রণাম করিল। গোড়ায় বোধ হয় তাহাকে চিনিতে পারি নাই। যখন পারিলাম, প্রথমটা চোখের সম্মুখে যেন সমস্ত কালো হইয়া উঠিল। এখানে কি আছে এবং কে আছে মনে পড়িল না। পরক্ষণেই মনে হইল নিজের মর্যাদা রাখিয়া হাস্যকর কিছু একটা না করিয়া ফেলিয়া কেমন করিয়া এ বাড়ি হইতে আবার সহজ মানুষের মতো বাহির হইতে পারিব। রাজলক্ষ্মী জিজ্ঞাসা করিল, গাড়িতে কষ্ট হয়নি তো? এছাড়া সে আর কি বলিতে পারে। ধীরে ধীরে আসনে বসিয়া পড়িয়া ক্ষণকাল স্তব্ধ হইয়া রহিলাম। বোধহয় মুহূর্ত কয়েক বেশি নয়। তাহার পরে মুখ তুলিয়া কহিলাম, না, কষ্ট হয়নি। এইবার ভালো করিয়া তাহার মুখের দিকে চাহিয়া দেখিলাম। সে যে শুধু থান কাপড় পরিয়া দেহের সমস্ত অলঙ্কার খুলিয়া ফেলিয়াছে তাহাই নয়,
তাহার সেই মেঘের মতো পিঠ জোড়া সুদীর্ঘ চুলের রাশিও আর নাই। মাথার পরে ললাটের প্রান্ত পর্যন্ত আঁচল টানা, তথাপি তাহারই ফাঁক দিয়া কাটা চুলের 2-4 গোছা অলোক কণ্ঠের উভয় পার্শ্বে ছড়াইয়া পড়িয়াছে। উপবাস ও কঠোর আত্মনিগ্রহের এমনই একটা রুক্ষ শীর্ণতা মুখের উপরে ফুটিয়াছে যে হঠাৎ মনে হইল এই একটা মাসেই বয়সেও সে যেন আমাকে 10 বৎসর অতিক্রম করিয়া গিয়াছে। ভাতের গ্রাস আমার গলায় বিঁধিতেছিল, তবু জোর করিয়া গিলিতে লাগিলাম। কেবলই মনে হইতে লাগিল যেন চিরদিনের মতো এই নারীর জীবন হইতে আমি মুছিয়া বিলুপ্ত হইতে পারি, এবং আজ শুধু একটা দিনের জন্যও সে যেন আমার খাওয়ার স্বল্পতা লইয়া আর আলোচনা করিবার অবসর না পাই। আহারের শেষে রাজলক্ষ্মী কহিল, বঙ্কু বলছিল তুমি নাকি আজ রাত্রের গাড়িতেই ফিরে যেতে চাও। বলিলাম, হ্যাঁ। আচ্ছা, কিন্তু তোমার জাহাজ ছাড়বে তো সেই রবিবারে। তাহার এই ব্যক্ত ও অব্যক্ত উচ্ছ্বাসে বিস্মিত হইয়া মুখের প্রতি চাহিতেই সে হঠাৎ যেন লজ্জায় মরিয়া হইয়া গেল। পরক্ষণে আপনাকে সামলাইয়া লইয়া আস্তে আস্তে বলিল, তার তো এখনো 3 দিন দেরি। বলিলাম, হ্যাঁ, আরও কাজ আছে। পুনরায় রাজলক্ষ্মী কি একটা বলিতে গিয়াও চুপ করিয়া রহিল। বোধ হয় আমার শ্রান্তি বা অসুস্থ হওয়ার সম্ভাবনার কথা মুখে আনিতে পারিল না। খানিকক্ষণ মৌন থাকিয়া কহিল, আমার গুরুদেব এসেছেন। বুঝিলাম বাহিরে যে ব্যক্তির সহিত প্রথমেই সাক্ষাৎ হইয়াছিল তিনি। ইহাকেই দেখাইবার জন্য সে আমাকে একবার এই কাশিতেই টানিয়া আনিয়াছিল। সন্ধ্যার পরে তাহার সহিত আলাপ হইল। আমার গাড়ি ছাড়িবে 12টার পরে, এখনও ঢের সময়। মানুষটি সত্যই ভালো, স্বধর্মে অবিচলিত নিষ্ঠাও আছে, উদারতারও অভাব নাই। আমাদের সকল কথাই জানেন, কারণ গুরুর কাছে রাজলক্ষ্মী গোপন কিছুই করেন নাই। অনেক কথাই বলিলেন, গল্পচ্ছলে উপদেশও কম দিলেন না, কিন্তু তাহা উগ্রও নয়, আঘাতও করে না। সমস্ত কথা মনে নাই, হয়তো মন দিয়া শুনিও নাই, তবে এতটুকু স্মরণ আছে যে একদিন রাজলক্ষ্মীর যে এরূপ পরিবর্তন ঘটিবে তিনি তাহা জানিতেন। তাই দীক্ষার সম্বন্ধে তিনি প্রচলিত রীতি মানেন নাই। তাহার বিশ্বাস, যাহার পা পিছলাইয়াছে সদ্গুরুর প্রয়োজন তাহারই সর্বাপেক্ষা অধিক। ইহার বিরুদ্ধে আর বলিবার কি আছে? তিনি আর এক দফা শিষ্যার ভক্তি, নিষ্ঠা ও ধর্মশীলতার অজস্র প্রশংসা করিলেন। কহিলেন, এমন আর দেখি নাই, এবং তাহা কাহারও অপেক্ষা আমি নিজেও কম জানি না। কিন্তু চুপ করিয়া রহিলাম। সময় হইয়া আসিল। ঘোড়ার গাড়ি দ্বারের সম্মুখে আসিয়া দাঁড়াইল। গুরুদেবের নিকট বিদায় লইয়া আমি গাড়িতে গিয়া বসিলাম। রাজলক্ষ্মী পথে আসিয়া ভেতরে হাত বাড়াইয়া বারবার করিয়া আমার পায়ের ধুলা মাথায় নিল, কিন্তু কথা কহিল না। বোধ হয় সে শক্তি তাহার ছিল না। ভালোই হইল যে অন্ধকারে সে আমার মুখ দেখিতে পাইল না। আমি স্তব্ধ হইয়া রহিলাম, কি যে বলিব খুঁজিয়া পাইলাম না। শেষ বিদায়ের পালাটা নিঃশব্দেই সাঙ্গ হইল। গাড়ি ছাড়িয়া দিলে 2 চোখ দিয়া আমার ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। সর্বান্তকরণে কহিলাম, তুমি সুখী হও, শান্ত হও, তোমার লক্ষ্য ধ্রুব হোক, তোমাকে হিংসা করি না। যে দুর্ভাগা সমস্ত বিসর্জন দিয়া একই সাথে একদিন তরণী ভাসাইয়াছিল, এ জীবনে তাহার আর কুল মিলিবে না। ঘরর 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 করিয়া গাড়ি চলিতে লাগিল। গঙ্গামাটির সকল স্মৃতি আলোড়িত হইয়া উঠিল। সেদিন বিদায়ের ক্ষণে যে সকল কথা মনে আসিয়াছিল, আবার তাহাই জাগিয়া উঠিল। মনে হইল এই যে এক জীবননাট্যের অত্যন্ত স্থূল এবং সাধু উপসংহার হইল, ইহার খ্যাতির আর অন্ত নাই। ইতিহাসে লিপিবদ্ধ করিলে ইহার অম্লান দীপ্তি কোনোদিন নিভিবে না। সশ্রদ্ধ বিস্ময়ে মাথা নত করিবার মতো
পাঠকেরও কোনো দিন সংসারে অভাব ঘটিবে না। কিন্তু আমার নিজের কথা কাহাকেও বলিবার নহে। আমি চলিলাম অন্যত্র। আমারই মতো যে কলুষের পঙ্কে মগ্ন হইয়া আছে, ভালো হইবার পথ নাই, সেই অভয়ার আশ্রয়ে। মনে মনে রাজলক্ষ্মীকে উদ্দেশ করিয়া কহিলাম, তোমার পুণ্য জীবন উন্নত হইতে উন্নততর হোক। তোমার মধ্য দিয়া ধর্মের মহিমা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হোক। আমি আর ক্ষোভ করিব না। অভয়ার চিঠি পাইয়াছি। স্নেহে প্রেমে করুণায় অটল অভয়া। ভগিনীর অধিক বিদ্রোহী অভয়া আমাকে সাদরে নিমন্ত্রণ করিয়াছে। বর্মা হইতে আসিবার কালে ক্ষুদ্র দ্বার প্রান্তে তাহার সজল চক্ষু মনে পড়িল। মনে পড়িল তাহার সমস্ত অতীত বর্তমান ইতিহাস। চিত্তের সুচিতায়, বুদ্ধির নির্ভয়তায় ও আত্মার স্বাধীনতায় সে যেন আমার সমস্ত দুঃখ এক নিমেষে আবৃত করিয়া উদ্ভাসিত হইয়া উঠিল। সহসা গাড়ি থামিতে চকিত হইয়া দেখিলাম স্টেশনে পৌঁছিয়াছি। নামিয়া দাঁড়াইতে আর এক ব্যক্তি কোষবাক্স হইতে তাড়াতাড়ি নামিয়া আমার পায়ের কাছে গড় হইয়া প্রণাম করিল। কে রে? রতন যে? বাবু, বিদেশে চাকরের যদি অভাব হয় তো আমাকে একটু খবর দেবেন। যতদিন বাঁচব আপনার সেবার ত্রুটি হবে না। গাড়ির লণ্ঠনের আলো তাহার মুখের উপর পড়িয়াছিল। বিস্মিত হইয়া বলিলাম, তুই কাঁদছিস কেন বলতো? রতন জবাব দিল না। হাত দিয়া চোখ মুছিয়া পায়ের কাছে আর একবার ঢিপ করিয়া নমস্কার করিয়াই দ্রুত বেগে অন্ধকারে অদৃশ্য হইয়া গেল। আশ্চর্য, এই সেই রতন? এই ছিল আজকের আয়োজন, আর এরই সাথে শেষ হয়ে গেল শ্রীকান্ত। আপনার মূল্যায়নে রাজলক্ষ্মী, শ্রীকান্ত এবং তৎকালীন সমাজ ব্যবস্থা কেমন তা জানতে কমেন্ট বক্সের দিকে চেয়ে রইলাম। আর আগামী পর্ব থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কবি শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা।